আমরা সবসময় কলোনাইজেশন বলতে মনে করি যে আমাদের ইউরোপিয়ান কলোনাইজেশন হয়েছে, কিন্তু মূলত আমরা যদি গালফের দিকে তাকাই, যে আমাদের মধ্যে যে আমাদের যে চলন বলন বা আমাদের যে রিলিজিয়াস ফিলসফি, সেই ফিলসফিটা মূলত এসেছে হচ্ছে মিডল ইস্ট থেকে। তো সেখান থেকে আমরা যদি একটু কলোনাইজেশনটা ভিন্নভাবে দেখি, তাহলে দেখবো যে আমাদের মাঝে একটা মিডল ইস্টার্ন যে কালচার, সেই কালচারেরও একটা কলোনাইজেশন হয়েছে, যেটাকে আমি বলি হচ্ছে আপনার মনস্তাত্ত্বিক কলোনাইজেশন, সাইকোলজিক্যাল কলোনাইজেশন। তো সেই থেকে যে আমাদের দেশটা যে আলাদা হয়েছে, সেটাও ধর্মের ভিত্তিতেই আলাদা হয়েছিল, যার ফলে যে আমাদের স্বাধীনতা সম্পর্কে ধারণা, বা এই যে ধরেন আমাদের যে সকল ইউনিভার্সিটিগুলিতে যে শিবিরের প্যানেল জয়লাভ করেছে, তার পেছনে সবচেয়ে বড় যে বিষয় মানে কাজ করেছে, সেটা হচ্ছে মনস্তাত্ত্বিক কন্ডিশনিং। যে আমরা মানে জামাত শিবির বলতে কি মনে করি, আমাদের আর কি সমাজে একটা প্রচলিত ধারণা আছে, এখন সেই ধারণাটা প্রেথিত হয়েছে, গেঁথে গেছে। সেটা হচ্ছে গিয়ে জামাতে ইসলাম ইকুয়ালস ইসলাম। মানে এই যে জামাতে ইসলাম মানেই ইসলাম, এটা দীর্ঘদিন ধরে সমাজে মানে প্রচার করা হয়েছে, এবং খুবই সূক্ষ্মভাবে, খুবই কৌশলে এই জিনিসটা দীর্ঘদিন ধরে জামাতে ইসলাম প্রচার করতে সক্ষম হয়েছে। সেক্ষেত্রে তারা নারীদেরকেও টার্গেট করেছে, এবং সমাজের প্রত্যেকটা স্তরে স্তরে তারা এটা নিয়ে কাজ করেছে। তো আপনি চাইলে এটা আমি ডিটেলে বলতে পারি, আর না হয় আমরা অন্য প্রশ্নের দিকে যেতে পারি। না, আপনি এই যে বলেন যে সমাজের বিভিন্ন স্তরে তারা এটাকে মানে আপনি ঢুকিয়ে দিতে পেরেছে অথবা ঢুকে গেছে, এটা আপনার কাছে মনে হলো কেন এবং কি দেখে আপনার মনে হলো? এক নম্বর। দ্বিতীয় প্রশ্নটা হলো, তারা কিভাবে ঢুকালো? কিভাবে হয়েছে, যেমন সেটা যেমন আমাদের যে সমাজের দিকে তাকালে আমরা কি দেখতে পাই, যে তালিম বলতে ঘরে 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 তালিম বলতে এক ধরনের একটা প্রতিষ্ঠান তৈরি হয়ে গেছে। আপনি 10 ঘরে একটা তালিম হয় দেখবেন, আফটার এভরি 10 হাউসেস, এরকম আপনি পাবেন। গ্রামে গঞ্জে প্রত্যেকটা জায়গায় নারীদেরকে টার্গেট করে, মানে নারীরা কি ঘরের মা, এবং তাদের কিন্তু ঘরের ভেতরে এক ধরনের সন্তানদের মানুষ করা, বা সন্তানদের যে মানে নৈতিকতার জ্ঞান, সেই জ্ঞানটা দেওয়ার, ছোটবেলা থেকে সেই দেওয়ার যে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে তৈরি করেছে হচ্ছে গিয়ে ঘরে ঘরে একটা ধর্মভিত্তিক যে তালিম। এই ধর্মভিত্তিকটা আসলে প্রচার হচ্ছে রাজনৈতিক ইসলামের মাধ্যমে। এখানে একটা রাজনৈতিক ইসলাম প্রচার করেছে, এবং সেটার একটা আম, আম, মানে বড় রকমের গ্রুপ, এবং বাংলাদেশের আহ, বিভিন্ন জায়গায় সেটা ছড়িয়ে গেছে। এটাকে আমরা মিশনারি, যে খ্রিস্টান মিশনারি যেভাবে সারা ওয়ার্ল্ডে প্রচার করেছিল, ওইভাবে মিশনারি যে সিস্টেমে আপনার স্প্রেড হয়েছিল, সেই সেম সিস্টেমে মানে বিভিন্ন জায়গায় স্প্রেড হয়েছে। তো মা যখন বলছে যে মানে আম, জামাতে ইসলাম বা শিবিরকে ভোট দিলে হচ্ছে সেই জিনিসটা আর কি দেশের জন্য ভালো হবে, এবং তার সন্তানরা সেফ থাকবে, তার সন্তানদের জন্য এটা মোরাল এবং ভালো কাজ, তখন কিন্তু সন্তান কিন্তু অত ক্রিটিক্যালি চিন্তা করতে পারে না, কারণ সে কেবল তার যাত্রা শুরু হয়েছে একটা ইউনিভার্সিটিতে, একটা 19-20 বছরের একটা স্টুডেন্ট। সে কিন্তু অত ক্রিটিক্যালি ভাবে না। ক্রিটিক্যালি না ভাবার পেছনে আমাদের যে মানে আম, সমাজের এবং আমাদের রাষ্ট্রের ব্যর্থতা আছে, আমাদের পলিটিক্যাল পার্টির ব্যর্থতা আছে। কারণ আমরা যে সংস্কৃতি, বাংলার যে একটা যে সংস্কৃতি রয়েছে, সেই সংস্কৃতিটাকে আমরা ওইভাবে আমাদের সন্তানদের মধ্যে ওভাবে পপুলার করতে পারিনি। আমরা পপুলার যেটা করেছি, সেটা হচ্ছে এক ধরনের আইডিওলজিক্যাল, মানে রিলিজিয়ন বেসড একটা সোসাইটি। সেখানে মানে আহ, আপনি দেখেন, এখানে পরকালকে নিশ্চিত করা, বা সে একটা পবিত্র জীবন যাপন করা, এই সব কিছুর পেছনে কাজ করেছে ভীষণভাবে জামাত। সোসাইটাল এবং পলিটিক্যাল, সাইকোলজিক্যাল, এই সব অ্যাসপেক্টে কাজ করেছে, এবং দীর্ঘদিন ধরে কাজ করেছে। এটা খুব সোজাসাপটা ভাবে বললেই আমরা আসলে বুঝতে পারবো না, এটা খুব ডিপলি তারা রন্ধ্রে রন্ধ্রে কাজ করেছে, এবং সেটার ফল তারা পেয়েছে। যে একটা কথা আপনি আমাকে বললেন যে মা যদি সন্তানকে ফোন করে, তার ইউনিভার্সিটি পড়ুয়া সন্তানকে ফোন করে যে জামাত আমাদের জন্য অধিকতর নিরাপদ, এবং এটা আমি পেয়েছি। আমি 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 এর মধ্যে একটা পত্রিকা প্রথম আলোতে দেখলাম,
ওখানে একজন লেখক লিখেছেন যে ওনারা এটা সার্ভে করেছেন এবং অনেক স্টুডেন্টকে জিজ্ঞাসা করেছেন। সেই স্টুডেন্টরা, বিশেষ করে নারী স্টুডেন্ট যারা আছে, তারা নাকি বলেছে, তার মা বলেছেন যে তুমি যদি জামাতকে ভোট দাও তাহলে সেটা তোমার জন্য অধিকতর নিরাপদ হবে। তো মা যদি একটা টেলিফোনের মাধ্যমে তার সন্তানকে এভাবে প্রভাবিত করতে পারেন, এটা কি আপনার কাছে লজিক্যাল মনে হয়? যে ছেলে মেয়েটা ঢাকা শহরে থাকে, ঢাকা শহরের দিন দুনিয়া দেখতেছে, মানুষের সঙ্গে তার একটা এক ধরনের মত বিনিময় হচ্ছে, সে তার গ্রামে থাকা মায়ের একটা ফোনে প্রভাবিত হবে? এটা কি আপনার কাছে লজিক্যাল মনে হয়? এটা শুধু একপাক্ষিক ভাবে কাজ করে না, এখানে মা শুধু একমাত্র অ্যাক্টর না, এটাকে মাল্টিপল ফ্যাক্টর দিয়ে আপনার দেখতে হবে। আমাদের যে কলোনাইজেশন, আমি যেটা বলেছি যে আমাদের মনস্তাত্ত্বিক সাইকোলজিক্যাল একটা কলোনাইজেশন হয়েছে আহ, বিভিন্নভাবে। আপনি দেখবেন যে আমরা একদিকে ওয়েস্টার্ন আমাদের পোশাক আশাকে, আর একদিকে আমরা মিডল ইস্টার্ন। কি একটা ফোন আসতে বুঝলাম না। আচ্ছা, এখন বলেন, আবার ওই প্রশ্নটার উত্তরটা আবার দেন, যে মাকে কেবল প্রভাবিত করতে পারে কিনা। এই ব্যাপারটা যে শুধুমাত্র মায়ের মাধ্যমে হয়েছে সেটা আমি মনে করি না, এখানে মাল্টিপল ফ্যাক্টর কাজ করেছে। হ্যাঁ, আপনার সোসাইটির প্রত্যেকটা জায়গায় এখানে কাজ করা হয়েছে। হ্যাঁ, তো যেই স্টুডেন্টটা, আমরা আমরা মনে করি যে এখনকার যে জেনারেশন তারা হচ্ছে আপনার টেকনোলজি, তারপরে এআই, একটা মানে ইন্টারনেটের যুগে আছে, তারা এক্সপোজড টু টেকনোলজি, ইন্টারনেট এইসবের ভেতরে। সুতরাং তারা কেন গ্রামের মায়ের কথা শুনবে, তার মায়ের কথা কেন শুনছে, এটা কিন্তু এত সহজে আমরা আসলে বুঝতে পারবো না। সে সে যে মায়ের কথা শুনছে তা না, এটা পুরো সোশ্যাল সিস্টেমে কাজ করেছে, পলিটিক্যাল সিস্টেমে কাজ করেছে, সাইকোলজিতে কাজ করেছে। যেমন ধরেন, আপনি যদি দেখেন যে স্কুলিং সিস্টেম, যে আমাদের স্কুলিং সিস্টেম, সেখানে আমরা ইভলিউশন পড়াতে দেই না, বা মানে সায়েন্স বেসড যে সাবজেক্টগুলি, সেই সাবজেক্টগুলিকে অনেক বেশি জনপ্রিয় না করে কালচারাল সাইডটা, যেমন নাচ গান বা ফিজিক্যাল এডুকেশন, খেলাধুলা, এগুলিকে জনপ্রিয় না করে বরঞ্চ এইগুলিকে অনেক অজনপ্রিয় করার মতো আমরা বয়ান তৈরি করে, দিন দিন যারা ওয়াজ করছেন বা যারা এই ধরনের থিওলজি বেসড একটা কালচারকে স্প্রেড করছে, তারা কিন্তু বয়ান এক ধরনের তৈরি করে যাচ্ছে দীর্ঘদিন ধরে, যে জিনিসটা কিন্তু আপনার বলে যে আপনার গান ভালো না, আপনার পহেলা বৈশাখ ভালো না, আপনি মানে যা যা করেন, মানে আপনার যে কালচার আছে, আপনার যে ভাষা আছে, সেই ভাষাও ভালো না, সেই ভাষা হচ্ছে খুব একটা পবিত্র ভাষা না, অপবিত্র। মানে কলোনাইজাররা যে কাজটা করে, তারা আপনার যা আছে সেই জিনিসগুলিকে সবসময় আহ, বলবে যে সেই জিনিসগুলি স্যাভেজ, সেই জিনিসগুলি খারাপ। আপনার কালচারকে খারাপ প্রমাণ করার মাধ্যমে সে কিন্তু তার কালচারকে প্রতিষ্ঠা করতে পারে। তো সেক্ষেত্রে এখানে একটা কালচারাল পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তন শুধু যে মায়ের হাত ধরে হয়েছে তা না, রাজনীতির হাত ধরে হয়েছে, স্টেটের হাত ধরে হয়েছে। স্টেট কিন্তু এখানে মানে আর্ট কালচার, বা আপনি বাংলাদেশি যে কালচারগুলি আছে, বা জারিসারি, ভাটিয়ালি বা যাত্রাপালা, যা কিছু আমাদের ছিল, ওখানে ইনভেস্ট করেনি। রাদার ওই একই স্টুডেন্টরা দেখছে যে তাদের যে শিক্ষকরা, যারা কিনা, আমি বলেছি না যে বাংলাদেশে হচ্ছে গিয়ে বুদ্ধিজীবীরা দলের বুদ্ধিজীবী হয়, মানে রাষ্ট্রের যে ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ করার জন্য একটা বুদ্ধিভিত্তিক বা একটা চিন্তাশীল সায়েন্টিফিক একটা সমাজ তৈরি করার জন্য যে বুদ্ধিভিত্তিক যে বিকাশ, সেই জিনিসটা তৈরি করে না। সবাই যে যার স্বার্থে এখানে বুদ্ধি প্রডিউস করে। তো যার ক্ষেত্রে হয়, তারা কিন্তু দেখেছে যে রাজনৈতিক দলগুলি জামাত নিয়ে, আওয়ামী লীগ জামাত নিয়ে রাজনীতি করেছে, একই সাথে একই জায়গায় বসে তারা আন্দোলন করেছে। বিএনপি জামাতের সাথে কোয়ালিশন সরকার করেছে, মিনিস্টারও ছিল। তো তারা সব সময় দেখেছে এবং তাদের শিক্ষকদের দেখেছে দেখেছে যে জামাতের
সাথে তারা যদি রাইট উইংয়ে রাইট সাইডে কথা বলে, লেফটে না গিয়ে, তাহলে তাদের পপুলারিটি অনেক বেশি বেড়ে যায়। তো এই জিনিসটা তারা দেখেছে, এবং দেখে তারা তাদেরকে এই ধরনের শিক্ষা, একেবারে তাদের যত ধরনের শিক্ষা, সায়েন্স টেকনোলজি বেস, সব কিছুই তাদেরকে ওইভাবে তাদের ব্রেইনে প্রবেশ করানো হয়েছে, যার ফলে শুধু মা একা না, তার প্রত্যেকটা শিক্ষাই হয়েছে ওই ধাঁচের, যেখানে সে এন্ডে এসে সে বুঝতে পারে যে জামাত বা শিবিরই তাদের জন্য, শিবিরের রাজনীতি তাদের জন্য সেফ। এখানে একটা কথা অনেকে বলা বলি করছেন এখন, সেটা হলো যে এই যে মনে করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়, যদিও এখানে ছাত্রছাত্রীর সংখ্যা খুব একটা বেশি না, ধরেন এক একটা বিশ্ববিদ্যালয়ে 5,000 6,000 ভোট পেলেই সে জিতে যাচ্ছে। তো এটা তো আমাদের জাতীয় নির্বাচনে যে বিপুল সংখ্যক ভোটার, তার সঙ্গে তুলনা করলে তেমন কিছুই না। কিন্তু এটাও তো ঠিক, এরাই সারা দেশে ছড়িয়ে আছে, এদের পরিবারই সারা দেশে ছড়িয়ে আছে। তো আপনি কি মনে করেন যে এই নির্বাচনে যে ফলটা, এর কিছু না কিছু রিফ্লেকশন আমাদের জাতীয় নির্বাচনে পড়তে পারে? আমি ব্যক্তিগতভাবে মোটেই অবাক হব না যদি জামাত ক্ষমতায় আসে বা জিতে যায়। জামাত এবং তার যে জোট, 11টা জোট, এবং তারা খুব স্ট্রং। তারা যেভাবে কাজ করেছে, একেবারে রুটে গিয়ে কাজ করেছে। রুট, আমি শুধু রুট বলবো না, মানে একদম টপ টু বটম প্রত্যেকটা এরিয়াতে কাজ করেছে। যেখানে একটা স্টুডেন্ট মানে ঢাকা শহরে বা কোনো শহরে কোনো জায়গায় পড়তে গেলে, সেখানে তার কোচিং দেয়া থেকে শুরু করে তার ওপরে সকল ধরনের ইনভেস্ট করা হয়, এবং তাকে বোঝানো হয় যে এই ব্যবস্থা, বা তুমি যদি আমাদের ভেতরে আসো, বা আমাদের যেই আম, রাজনৈতিক ব্যবস্থা আসে, এটাকে তুমি যদি এনরোস করো, তাহলে তুমি এই সুবিধা পাবে। এবং সুবিধা যে পাচ্ছে, সেটা একেবারে আমরা দেখতে পাচ্ছি। এটা যে বলার জন্য তারা বলে, তারা কিন্তু সেটা না, একেবারেই না। আমরা দেখতে পাচ্ছি যে তারা ইনভেস্ট করে এই স্টুডেন্টদের উপরে। তারা মেয়েদের হলে ইনভেস্ট করেছে, এবং তারা প্রমাণ করেছে যে তারা আসলে ওয়েল বিহেভড, তারা সবার জন্য করছে। এই যে কিছুদিন আগে দেখছি যে বিড়ালের জন্য তারা আর কি ঘর তৈরি করে দিয়েছে। তো যারা এনিমাল লাভার, তারাও তাদেরকে পছন্দ করবে। তো অল টুগেদার তারা খুব এত সূক্ষ্মভাবে, এতটাই পরিপাটিভাবে কাজ করেছে, যে এরকম যেভাবে আসলে অন্য কোনো দল কাজ করতে পারেনি। আপনি আওয়ামী লীগ, বিএনপি তার বা মানে অন্য আপনি যে বলতে চাচ্ছেন যে, মানে আপনি বলতে চাচ্ছেন জামাত এতদিন ইনভেস্ট করেছে, এখন হারভেস্ট করছে? ইনভেস্ট করছে, হারভেস্ট করছে, এবং তার ফলটা তারা কুড়াচ্ছে, এবং তারা এর ফল আজ না পেলেও তারা কখনো না কখনো পাবে। তবে এবারও পাওয়ার সম্ভাবনা আছে, আমি একেবারেই আন্ডারস্টিমেট করছি না। আচ্ছা, তাহলে এখন তাহলে এই মুহূর্তে তাহলে আপনি যেটা বলছেন এটা হলো যে জামাতের রাজনৈতিক আদর্শ কি না, ভালো কি মন্দ সে আলোচনায় না গেলেও এটুকু বুঝতে পারছি যে জামাতের যে আদর্শিক পলিটিক্স যেটা আছে, সেটা তারা মানুষের মধ্যে সুচারুভাবে এবং সাফল্যের সঙ্গে ছড়িয়ে দিতে পেরেছে, এটুকু আমরা বুঝতে পারছি। তো এর বিপরীত দিকে আমি যদি যদি এখন এই মুহূর্তে আওয়ামী লীগ এই আপনার নির্বাচনের রাজনীতি নেই, এখন তো বিএনপি রাজনীতি আছে, বিএনপির আপনার ঘাটতিগুলো কি দেখছেন? বিএনপির ঘাটতি হচ্ছে, বিএনপি হচ্ছে ধরেন, যেই স্টুডেন্টটা বিএনপি করে, তাকে বিএনপি কতখানি প্রোটেক্ট করতে পারবে, বা তার উপরে কি বিএনপি পার্সোনালি ইনভেস্ট করে, নাকি পলিটিক্যালি ইনভেস্ট করে? মানে জামাত যেটা করছে, ব্যক্তিকে, প্রত্যেকটা ব্যক্তিকে ব্যক্তিগত পর্যায়ে, ইভেন তার পরিবারেরও যদি কোনো সমস্যা থাকে, সেটাও সমাধান করে। যে স্টুডেন্টরা পিএইচডি করতে পারবে, তাকে পিএইচডি করতে যাওয়ার জন্য যা ইনভেস্ট করা দরকার তাও করবে। কিন্তু অন্য অন্য যে রাজনৈতিক দল, তা কি করবে? বিএনপি কি সেটা করবে? বিএনপি সেটা করবে না। আরেকটা জিনিস দেখেন, বিএনপি একটা মধ্যপন্থার রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এখানে আম, যেটা হয় যে আপনার পভার্টি ড্রিভেন একটা ইকোনমি, যেখানে মানুষ আসলে সব সময় নিগৃহীত, গরিব মানুষ নিগৃহীত, সেখানে বিএনপি কিন্তু কোনোভাবেই
মানে বেহেশতে যে একটা দাঁড়িপাল্লা আছে মিজান, সেটাকে বিক্রি করতে পারবে না। তাদের মার্কা কিন্তু ধানের শীষ, তাদের মার্কা কিন্তু হচ্ছে দাঁড়িপাল্লা না। তো এখন যে জিনিসটা, যে একটা পভার্টি ড্রিভেন একটা স্টেট, গরিব একটা দেশে যখন আপনি একজন হতদরিদ্র মানুষকে যে বলবেন যে এই মানে এই এহ জীবন এহকাল তোমার ডেস্টিনি না, তোমার জন্য একটা পরকাল আছে, সেখানে তুমি যদি জামাতকে ভোট দাও তাহলে তুমি পরকালে ইটার্নাল হ্যাপিনেস পাবে। তো এই জিনিসটা তো বিক্রি করার মতো আম, কোনো ধরনের আইডিওলজি বিএনপির মধ্যে নেই। তো বিএনপি কিন্তু এইখানে এই জায়গাটায় হেরে যায়। যেই কথা বলে আম, আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ বা বিএনপি এই ধরনের দলগুলি ভোট চাইতে পারে, আর যেই ধরনের কথাগুলি যে প্রচারণা করে আম, আপনার জামাত ভোট চাইতে পারে, এর মধ্যে ব্যাপক ব্যবধান আছে। বিএনপির কিছু সমস্যাও আছে, যেগুলি হচ্ছে যে বিএনপি কিন্তু যখন মানে চাঁদাবাজ হিসেবে তাকে যে প্রচারণা তার বিরুদ্ধে চালানো হচ্ছে, আমি বলবো এই জিনিসটা ব্যাপকভাবে তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। এবং জামাতের সবচেয়ে বড় হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে, জামাতের এবং জামাতের যে আর 11 দলীয় ঐক্যজোট, তাদের একটা বড় হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে বিএনপিকে একটা চাঁদাবাজের দল হিসেবে প্রতিষ্ঠা করা, এবং সেটাতে তারা অনেকটুকু সক্ষমও হয়েছে। তো সেই আবার কোনো চাঁদাবাজি যে হয় না সেটাও কিন্তু আমরা বলতে পারি না। তো যেহেতু এই নেইমটা, এই ব্যাড নেইমটা বিএনপি পেয়ে গেছে, এইগুলিতেও বিএনপি কিন্তু খুব সাকসেসফুলি মেনটেন করতেও পারেনি। তো এই ধরনের মানে স্টুডেন্ট রিক্রুটমেন্ট বা জেলায় জেলায় যে গ্রামে গ্রামে আপনার বিএনপির কি এই ধরনের তালিম বাহিনী আছে যারা কিনা ঘরে ঘরে যে প্রচার করবে যে বিএনপি করলে কি হবে? হ্যাঁ, তারেক জিয়া হচ্ছে ফ্যামিলি কার্ডের কথা বলছেন, কিন্তু ফ্যামিলি কার্ড একটা ইকোনমিক এম্পাওয়ারমেন্টের বিষয়, এখানে কিন্তু পরকালের কোনো স্বপ্ন সে দেখাতে পারছে না। তো এইখানে থিওলজিক্যালি বিরাট একটা পার্থক্য আছে, যে আপনার মনন, আপনার চেতনা এবং আপনার সাইকোলজিকে বিএনপি ওন করতে পারবে কিনা। তাদের প্রচারণায় তো ওই জিনিসগুলিকে ঢোকানো সম্ভব না, যদিও না, ইউ মানে রাইট। আমি আপনার সঙ্গে একমত যে বিএনপির কাছে ওই ধরনের কোনো উইপেন নাই, যে পরলৌকিক মানে লোভ দেখানোর জন্য কোনো উইপেন তার কাছে নাই। কিন্তু তারা তো এই কাজটাই করতে পারতো, যে ধর্মীয় ভাবে ওই যে পরলৌকিক প্রলোভনটা দেখানো হচ্ছে, সেই প্রলোভনটা যে ধর্মীয় বিষয় নয়, সেটা যে পুরোটাই একটা অধর্মীয় ব্যাপার, ওইটা যে সঠিক নয়, তারা তো এই জিনিসটাও প্রচার করতে পারতো। কিন্তু তারা তো সেই কাজটাও করতে পারে নাই। ওরা একটা ভুল অস্ত্র নিয়ে যুদ্ধ জয় করার চেষ্টা করছে, সেই অস্ত্রটা যে সঠিক নয়, এই কথাটাও তো বিএনপি, আমি বলছি না যে তার চেয়েও বড় একটা অস্ত্র নিয়ে তুমি নামো, কিন্তু ওই অস্ত্রটা যে সঠিক নয় এটা তো বলতে পারতো। তারা তো তাও করতে পারছে না। কারণ রাজনীতি তো একটা যুদ্ধ রে ভাই, যত যাই বলেন, রাজনীতি তো একটা যুদ্ধ। এই যুদ্ধে আপনি অস্ত্র নিয়ে আসলেন নাকি অস্ত্রের মতো কিছু একটা বানিয়ে নিয়ে আসলেন, সেটা তো ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো যে এর মাধ্যমে আপনি জনগণকে প্রভাবিত করতে পারলেন কিনা। সেই যুদ্ধে কি বিএনপি তাহলে পিছিয়ে থাকলো? বিএনপি পিছিয়ে থাকা, আপনি একটা দারুণ কথা বলেছেন যে ওইটাকে ডিবাঙ্ক করা বা ওই রাইট। জায়গায় নতুন একটা ডিসকোর্স, সোশ্যাল আর কি ডিসকোর্স তৈরি করা বা ন্যারেটিভ তৈরি না করে সে কি করেছে, আপনি দেখবেন বিএনপির বড় বড় কিছু নেতা আছে, তারা কি করেছে আরো বলছে যে আহ, মানে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তারা মূলত মানে উম, ধর্মীয় যে বিধান সেই বিধানের বাইরে যাবে না, বা আহমেদীদের বা কাদিয়ানীদের আম, কি করবে সেই সমস্ত জিনিসপত্র তারাও আনছে। যেমন শেখ হাসিনা নুহু নবীর নৌকায় উঠাইতে চেয়েছিল, কওমি জননী হয়েছিল। তো এই ধরনের রাজনৈতিক দলগুলি কি করে জানেন, তারা ওই জায়গাটাকে ডিবাঙ্ক না করে, মানে ওই জায়গাগুলিতে আসলে প্র্যাকটিক্যালি যে এই মানে জনমে বেঁচে থাকছি আমরা, এখনো জীবিত, এই জীবিত মানুষগুলিকে কি কি সুবিধা দিতে পারে সেটা খুব সূক্ষ্মভাবে, খুব টেকনিক্যালি মানুষের মধ্যে না দিয়ে, তারা ওই একই কথা, একই ডিসকোর্স বা একই ন্যারেটিভ আবার একটু মানে
একটু রিফাইন করে প্রচার করার চেষ্টা করছে। তাতে কি হয়েছে, তারা তো ওই থিওলজি বেসড বা তারা ধর্মভিত্তিক যে প্রচারণা ওই জায়গায় কট না খেয়ে তারা ওই মানে কি কি করতে পারবে, যেটা বেটার হবে, যেটা তারেক জিয়া পার্সোনালি কিন্তু করেন, উনি চেষ্টা করছেন, এবং আমি দেখেছি ওনার কথার মধ্যে অনেক গুরুত্ব রয়েছে। ওই একই কথা যদি উনি শেখাতে পারেন ওনার দলের লোকজনকে, তাহলে কাজে দিবে। রাদার দেন উনি যদি এটা, তারেক জিয়া যদি এটা বুঝতে পারে যে ওনার দলের লোক ভিকটিম হচ্ছে কি না আপনার ওই জামাতের ওই প্রচারণার কিন্তু ভিকটিম শেখ হাসিনাও হয়েছিল, জামাতের প্রচারণার ভিকটিম কিন্তু বিএনপির বড় বড় নেতারাও হচ্ছে, মানে একই ধরনের বয়ান তৈরি করছে। সেটা না করে তারেক জিয়ার এখানে টিচারের মতো কাজ করতে হবে, যে ওই ভিকটিমাইজ না করতে দিয়ে, যে এই এই জিনিস বলো যেটা তাদের জীবনে কাজে দিবে, আপনারা এই এই জিনিস বলবেন যেটা লজিক্যাল বানান জেনারেশনকে, বোকা না বানিয়ে যুক্তিযুক্ত কোন কাজটা করলে তার জন্য আসলেই আসলেই কাজে দিবে, তার যে জিনিসপত্রের দাম কমালে কাজে দিবে, সে কিভাবে কিছু করে খেতে পারবে, এই সমস্ত জিনিস প্র্যাকটিক্যালি দেখাতে হবে। যেমন এসেই দেখিয়েছিল, পরিষ্কার করে কিন্তু দেখিয়ে দিয়েছে। এইরকম কয়েকটা কাজ যদি করে দেখিয়ে দিতে পারে, তাহলে বিএনপিকে কেউ ঠেকাতে পারবে না। না হয় কিন্তু ওই পরকাল উইন করবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবারও শিবিরের জয় জয়কার ছাত্র সংসদ নির্বাচনে। রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সব জায়গাতে আমরা দেখেছি একক আধিপত্য শিবিরের। ছাত্রদল গেল কোথায়? মানে কেন ছাত্রদল সামনে আসতে পারলো না? না, ছাত্র দল কোথায় গেল এটা আসলে প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে যে ইলেকশন হয়েছে এবং সেখানে ছাত্র শিবির সমর্থিত প্যানেল বিজয়ী হচ্ছে। ঢাকা শহরে কিংবা বড় শহরগুলিতে এটি হবার সম্ভাবনা অনেক বেশি, এই কারণে যে সারা বাংলাদেশ থেকেই ছেলে মেয়েরা এসে ঢাকা শহরে ভর্তি হয়। তো এই কারণে দেখা যায় যে ঢাকা শহরে কারা ভর্তি হতে পারে, যারা ভর্তি পরীক্ষায় ভালো করে। আমরা এটা অস্বীকার করতে পারবো না যে ছাত্র শিবির প্রচুর কোচিং সেন্টার চালায়, তারা ছেলে মেয়েদেরকে পড়াশোনা করতে আগ্রহী করে, তারা লোকজনকে বলে যে তোমরা পড়াশোনা করো। আপনি দেখবেন যে কোর্টেও প্রচুর উকিল রয়েছেন, ব্যারিস্টার রয়েছেন যারা বিদেশ থেকে পড়াশোনা করে এসেছেন। বিসিএস পরীক্ষায় যারা কোয়ালিফাই করে তাদের ওইখানেও যদি হিসাব করেন তাহলে দেখবেন যে এরকম অনেক ছেলে মেয়ে আছে যারা এই কাজটি ভালোভাবে করে। কারণ আপনার লক্ষ্য করলে দেখবেন যে এরা আসলে লেখাপড়াকে উৎসাহ দিয়েছে। তো লেখাপড়াকে উৎসাহ দিলে যেটা ঘটেছে, ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে প্রচুর পরিমাণে তাদের সমর্থকরা ভর্তি হতে পেরেছে। আর একটা ব্যাপার হচ্ছে যে প্রচুর সাধারণ সমর্থক রয়েছে যারা উৎপাতের হাত থেকে বাঁচার জন্য এটা করেছে। ছাত্রলীগের ভেতরে একসময় এরাই ছিল, আমরা যত শুনেছি। আবার ছাত্রলীগ নিজেও খুব একটা ভালো দল হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারে নাই। গত 15-16 বছরে তাদের যে আচরণ, সেই আচরণ তো আসলে ভালো আচরণ ছিল না। এবং আপনি যদি বলেন তাদের নেতৃত্বের দুর্বলতা ছিল, একটা পর্যায়ে আপনার নিশ্চয়ই মনে আছে ছাত্রলীগের নেতাদেরকে গণভবনে ঢোকা বন্ধ করে দেওয়া হয়েছিল 1-2 বছরের জন্য। তো এরকম অবস্থা তারা ক্ষমতায় থাকতেই তাদের সঙ্গে হয়েছে। তো স্বাভাবিকভাবেই একটা দল যখন ব্যর্থ হয় আরেকটা দল তখন উঠে আসে। আমি এটাকে খারাপ কোনোভাবে দেখি না, বা আমি এটাকে নেতিবাচক দৃষ্টিভঙ্গিতেও দেখি না। ছাত্ররা আজকে একটা দলকে ভোট দিয়েছে, এই দলের আচরণের উপর ভিত্তি করে আবার ভবিষ্যতে ভোট দিবে। এবং আমরা একসময় এরকম জাসদকে জিততে দেখেছি বছরের পর বছর। আমি যখন ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হই, জাসদের ছেলে মেয়েদের এমন একটা ভাব ছিল যে বাংলাদেশ তাদেরই শাসন করার কথা ছিল, শেখ মুজিবুর রহমান তাদেরকে দিলেন না, এরকম একটা ব্যাপার ছিল তাদের। এমন একটা ভাবভঙ্গি ছিল যে সিরাজুল আলম খান সারা পৃথিবীর রাজনীতি নিয়ন্ত্রণ করেন এবং সিরাজ শিকদার হচ্ছেন পৃথিবীর সেরা বিপ্লবী, চে গেভারার উপরে তাদেরকে নাম দিয়ে রাখতে হবে। তো এইসব জাসদের রাজনীতি আমরা দেখেছি। তো দেখে এখন কি দেখেন বলেন তো? জাসদ বিভিন্ন দলের মধ্যে ভাগ বাটোয়ারার মধ্যে অংশ নেয়, যেখানে হালুয়া পায় এক এক জাসদের নেতা এক এক জায়গায় হালুয়া খেতে গিয়ে হাজির হন। তো এই জন্য আমি মনে করি না যে এই ছাত্র সংসদের রাজনীতি দিয়ে ভবিষ্যতের বাংলাদেশকে বিবেচনা করার যে প্রক্রিয়া, আমি এটাকে মোটো সরলীকৃত করতে চাই না। তবে এটা ঠিক যে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলিতে তাদের একটা বিজয় হয়েছে এবং এটা খারাপ কিছু না, এটা তো লোকেরা ভোট দিয়েছে। আমাদেরকে আরেকটা জিনিস ভাবতে হবে যে ছাত্র রাজনীতির গতি প্রকৃতি বদলাতে হবে। আজকে যে নতুন ছাত্র ছাত্রী যারা, তারা কিন্তু শুধুমাত্র রাজনৈতিক কথাবার্তা শুনতে চায় না। আপনার নেতা কত বড়, আপনার নেতা কত কিছু অ্যাচিভ করেছেন, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয় তাদের কাছে দেখা দেয় গরম পানি ঠান্ডা পানি, বাথরুমটা ভালো কিনা। কারণ এখনকার জেনারেশন জন্মের পর অভাব দেখে নাই, আমরা দেখেছি। এখনকার জেনারেশন দোকানে গেলে চকলেট পায়। আমাদের জীবনে
একটা মিনি চকলেট কিনতে পারাটা বিরাট একটা ব্যাপার ছিল। তো যখন মানুষ অনেক কিছু পায় তখন সে আরো কিছু চায়। তো এই কারণে একটা সময় গণতন্ত্র ছিল না, লোকে গণতন্ত্রের দাবিতে ছাত্ররা আন্দোলন করত। আর এখন ছাত্রদের কাছে অনেক গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে চৌকি, গণরুম, র্যাগিং, গরম পানি ঠান্ডা পানি, কে বই পড়ায়, কে বিনামূল্যে বই দিয়ে যায়, নীলক্ষেতের কপি করা বই কেউ উপহার দেয় কিনা, এরকম নানান কিছু এখন গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে। সময়ের সাথে সাথে রাজনীতির গতি প্রকৃতি বদলায়। আমি মনে করি যে আমাদের পুরনো রাজনৈতিক দলগুলিকে তাদের রাজনৈতিক যে বিশ্লেষণ বা রাজনৈতিক যে ভঙ্গি সেটা বদলাতে হবে। আর আপনি বলেন এখন যাদেরকে আপনারা দেখছেন বিজয়ী হয়ে আসতে, প্রচুর পরিমাণে ছাত্রলীগ আওয়ামী লীগকে গালিগালাজ করতে, এরা সবাই সাদ্দামের সাথে, রব্বানির সাথে, আরো কে সোহাগের সাথে, এদের সাথে তাদের গলাগলি করা ছবি আছে। এবং সে রীতিমতো গলাগলি না, তারা এদেরকে আহ প্রশংসা করেছে, এদের সাথে দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছে। আহ কেউ কেউ বঙ্গবন্ধুকে পার্সোনালাইজ করে একেবারে আমার বঙ্গবন্ধু করে বক্তৃতা দিয়েছে। তো তা বুঝতেই পারছেন যে এদের আসলে আজকে আছে এখানে, কালকে থাকবে ওইখানে। এদের আদর্শের কোনো জায়গা তৈরি হয় না, আদর্শিক কোনো ভিত্তি তাদের আছে বলে মনে হয় না। তারা কিন্তু গুপ্ত রাজনীতি করেছে। তুষার, আপনি যদি খেয়াল করেন বা এটা নিয়ে তো সাম্প্রতিক সময় নানান আলোচনা চলছে। এবং আপনি যেটা বলছেন, আমি একটু প্রশ্ন করি, আপনি যেটা বলেছেন যে হ্যাঁ এটা সমস্যা কোথায়, গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হয়ে আসবে, অবশ্যই আমি সেটাই সমর্থন করি। গণতান্ত্রিক ভাবে যে নির্বাচিত হয়ে আসবে তাকে সমর্থন করতে হচ্ছে, তারপর সেখানে তো মানুষরাই ভোট দিয়েছেন, তাই না? বা এখানে যেমন ছাত্ররা ভোট দিয়েছে। তো কিন্তু যে কথাটি বলছিলাম যে গুপ্ত রাজনীতি যে বিষয়টি সাম্প্রতিক সময়ে আলোচনা হচ্ছে খুব, ইভেন তো ছাত্রলীগের মধ্যে নয়, আওয়ামী লীগের মধ্যে নয়, বিএনপির মধ্যেও গুপ্ত রাজনীতি চলছে জামাত শিবিরে, যেটি দুদিন আগে বিএনপি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন উল্লেখ করলেন যে একই অবস্থা, যে মিছিল বেরোচ্ছে সব দেখি আমার লোক, কিন্তু এরা তো সব গোপন সদস্য, আমি তো জানতাম বিএনপির লোক। তো এটি কি প্রভাব ফেলতে পারে রাজনীতিতে, মানে আগামী যে নির্বাচন? স্বাধীনতা যুদ্ধের আগে কমিউনিস্টরাই গুপ্ত রাজনীতি করত। আপনি নিশ্চয়ই জানেন যে আওয়ামী লীগের মধ্যে প্রচুর কমিউনিস্ট ঢুকে তারা আওয়ামী লীগের রাজনীতি করত। তো সেই কৌশলটা বেছে নিয়েছে এখনকার যে নতুন উত্থানের মধ্যে আছে যে দলটি, সেই দলটি বেছে নিয়েছে। তো আমার কাছে এই জিনিসগুলো বেশ মজাই লাগে, বুঝছেন। কমিউনিস্টদেরকে নিয়ে তাদেরকে যদি বলতে বলেন, তারা বলবে কমিউনিস্টরা অবিশ্বাসী, তারা বেঈমান, তাদের কোনো ইমান নাই, কিছু নাই, এসব বলবে। কিন্তু ওই বেঈমানদের পলিসিটা তারা সুন্দরভাবে গ্রহণ করে, এটা আমরা দেখলাম আর কি। তো এখন ধরেন এক একজন এক একভাবে এটাকে দেখবে। আমি মনে করি যে গুপ্ত হয়ে থাকার যে বিষয়টা, এইটা যারা গুপ্ত হয়েছে তাদের চেয়ে বেশি দায় নিতে হবে যারা গুপ্ত হবার জন্য তাদের জন্য গর্ত তৈরি করে দিয়েছে। এসো এসো আমার বুকে এসো, লুকিয়ে থাকো আমার ভিতরে, এটা তো করেছে। হ্যাঁ, আমার মনে হয় যে আওয়ামী লীগের যে অনেক অনুশোচনার কথা বলে না সবাই, আওয়ামী লীগের তো অনেক ধরনের অনুশোচনা করতে হবে, অনেক ভাবে ক্ষমা চাইতে হবে। প্রথমে আওয়ামী লীগের ক্ষমা চাওয়া উচিত নিজের দলের যারা আদর্শিক সমর্থক ছিল, যারা প্রকৃত অর্থে আওয়ামী লীগকে সমর্থন করেছে কিন্তু আওয়ামী লীগের কাছ থেকে কিছু চায়টায় নাই। এদের কাছে প্রথমে পায়ে ধরে মাফ চাওয়া উচিত আওয়ামী লীগের, যে এদেরকে রাজনীতি করতে না দিয়ে এদেরকে চাপিয়ে রেখে তারা এই গুপ্ত গর্ত খুঁড়ে, গর্তের মধ্যে এদেরকে নিয়ে এসে লালন পালন করেছেন। প্রথমে খুঁড়েছেন কুয়া, তারপরে সেইখানে পেলেছেন ব্যাং। এখন ব্যাং যখন লাফ দিয়ে ওখান থেকে বের হয়ে এসেছে তখন তাদের খুব খারাপ লাগছে, বলে এ কেন ব্যাং, কেন ব্যাং? তো আপনি পালবেন ব্যাং আর পাবেন সিংহ, এটা কি হবে নাকি? কিন্তু জাতীয় রাজনীতি, মানে জাতীয় নির্বাচন যেটি হতে যাচ্ছে বা যে তারিখ ঘোষিত রয়েছে, তা নিয়ে নানান ধরনের সন্দেহ সংশয় রয়েছে। তারপরে যে ধরে নিই যে নির্বাচনটি যথাসময়ে হচ্ছে, সেখানে ছাত্র সংসদ নির্বাচনগুলোর যে ফলাফল কি প্রভাব ফেলবে। এবং আমি একটু আপনাকে মনে করিয়ে দিই যে দেশে কিন্তু 3 কোটি নতুন ভোটার, এক দশকে 3 কোটি নতুন, মানে 18 থেকে 30 বছর বয়সী ভোটার 3 কোটি। এবং যেহেতু জামাত শিবির সম্পর্কে দেশে একটা সবার না, নিশ্চয়ই সংখ্যাগরিষ্ঠ মানুষের এক ধরনের উন্নাসিকতা বা নানান ধরনের বিতর্কের মধ্য দিয়ে তারা যাচ্ছে, আহ, সেই জায়গায় তাদের প্রতি যে সমর্থন আমরা অন্তত ছাত্র সংসদ নির্বাচন দিতে পারছি। এবং তরুণ ভোটারের কথা বললাম আমি। এবং আপনি যে কারণগুলো উল্লেখ করলেন এই ছাত্র সংসদ নির্বাচনগুলোতে শিবিরের জয়ী হওয়ার পিছনে, তার মধ্যে একটি কারণ হচ্ছে জুলাই যোদ্ধাদের তারা সামনে নিয়ে এসেছে, প্যানেলভুক্ত করেছে, পরিচিত মুখগুলোকে তারা অন্তর্ভুক্ত করেছে। তার মানে জুলাই যে স্পিরিট, সেটি নিয়ে মানুষ এখন বলছে যে মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে, এত কিছু ছিল না তো, মানে জুলাই আন্দোলনের মধ্যে বা গণঅভ্যুত্থানে। এখন এটাকে নিয়ে নানান ধরনের ব্যবসা চলছে। যদি তাই হয় তাহলে তো সেই তরুণ ভোটাররা সেইগুলোর প্রতি এখন আকৃষ্ট আছে।
না, আসলে আবারও এইভাবে চিন্তা করলে হবে না। আপনি যদি বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে একসাথে নির্বাচন দিয়ে দিতেন, তাহলে দেখতেন যে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে এরা হেরে যেত। আবার আমি বলি, ধরেন হার্ভার্ডে একটা ইলেকশন হচ্ছে, হার্ভার্ডে সারা পৃথিবীর থেকে ভালো ভালো ছাত্ররা গিয়ে ভর্তি হয়। তো আপনি মনে করেন যে বাংলাদেশের 64টা জেলা আছে, সেই জেলাগুলি থেকে যারা পড়াশোনা করেছে, কোচিং করেছে, এরা বিভিন্ন ইউনিভার্সিটিতে, মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। ভালো ছাত্রদের মধ্যে শিবির সমর্থকদের পরিমাণ অনেক বেড়েছে, এই কথা অস্বীকার করা যাবে না। এর অনেকগুলি কারণ আছে। এরা তাদের সদস্যদেরকে বৃত্তি দেয়, থাকার ব্যবস্থা করে দেয়, নানান রকম সুবিধাদি দেয়। এই অনেক কিছু মিলিয়ে এই ঘটনাটা ঘটেছে, এটা তো একদিনে হয় না। এখন অন্য যারা রাজনীতি করেছেন, আপনারা মানুষের সাধারণ আহ, প্রয়োজনের দিকে মনোযোগী না হয়ে আপনারা মনোযোগী হয়েছেন কে আপনার পিছনে দাঁড়িয়ে বড় বড় করে লম্বা করে স্লোগান দিবে, বুঝছেন? শেষ হয় না। আমি দেখেছি তো এই আহ, পুরনো রাজনীতিতে যারা দাখিল হতেন, মানে লম্বা করে স্লোগান শুরু হয়, স্লোগানটা শেষ হয় না, ও চলতে থাকে, এরকম একটা শব্দ আপনি শুনতে পাবেন। কি বলছে শুনতে পাবেন না, 1 মিনিট ধরে করতে করতে স্লোগান দেয়। তো এই রাজনীতির থেকে তাদেরকে বের হইতে হবে, বুঝছেন? তো এইটার থেকে তারা বের হয় না। মনে হবে যে আমি মক করছি, আমি মক করছি না আসলে। এইটা হচ্ছে বাস্তবতা। এইবার আসেন, আমি আপনাকে এইটা বলি যে সামনে 3 কোটি নতুন ভোটার, 3 কোটি নতুন ভোটারের আহ, সবাই ভোট দিতে আসবেন না। প্রথমে এটা আমাদেরকে চিন্তা করতে হবে। দ্বিতীয়ত, আহ, এই নতুন ভোটারদের মধ্যে একইভাবে ডিস্ট্রিবিউশন আছে, আওয়ামী লীগ সমর্থক, বিএনপি সমর্থক, এবং অন্য দলের অন্যান্য জামাত ইসলামের সমর্থক, অন্যান্য দলের সমর্থক। ফলে এখানে একটা ভাগাভাগি হবে। এখন যদি কেউ মনে করে যে এই ছাত্র সংসদের নির্বাচনের মতোই এরকম জায়গাতে গিয়ে তরুণরা সব ওইদিকে ভোট দিয়ে দিবে, দিতে পারে। দিলে এটা আমরা কোনো অস্বীকার করতে পারবো না। যদি তারা দেয় এবং এই কারণে বিজয়ী হয়ে একটি জোট ক্ষমতায় চলে আসে এবং তারা যদি ক্ষমতাটা পায়, গণতান্ত্রিক ভাবে তারা ক্ষমতা পাবে। কিন্তু ভোটারদেরকে মনে রাখতে হবে যে ভোটের যে পরিণতি এবং ভোটের যে ফলাফল, সেই ফলাফল তো নির্বাচনের পরের দিন হবে না, এটা দীর্ঘমেয়াদী ফলাফল আছে। ফলে যেমন বীজ করবে বপন, তেমন গাছ হইবে আপন। তো আপনি বৃক্ষ বপন করেছেন যেরকম, সেরকম আসবে। আপনি যদি এখন আহ এমন বৃক্ষ বপন করেন যে বৃক্ষ আপনার ফল আপনার কাজে আসবে না, তা আসবে না, বা আসলে আসবে। এই জন্য জনতা ভুলের মধ্যে দিয়ে এবং ঠিকের মধ্যে দিয়ে শিখে, কোনটা ঠিক কোনটা ভুল এটা তাদের কাজের মধ্যে দিয়ে তারা বুঝতে পারবে। তবে আহ একটা প্রচলিত সেইং আছে, এটা সক্রেটিস থেকে শুরু করে একেবারে আজকের দিন পর্যন্ত, এটা একটা ইউনিভার্সাল ট্রুথ। সেটা হচ্ছে, যে জনগণের মান, শিক্ষা, সংস্কৃতি, চিন্তা, চেতনা, রাজনৈতিক মান যেমন, সে তার মতো লোকদেরই তাদের নেতা বেছে নেয়, তার মতো শাসনই সে পায়। এমনকি আমাদের ধর্মগ্রন্থে পর্যন্ত এরকম আছে যে আহ, যারা নিজের অত্যাচারী জনগোষ্ঠী আর কি, তাদের নেতা হয় তার চেয়ে বড় অত্যাচারী একটা লোক, তাদের উপরে আল্লাহ তার চেয়ে অত্যাচারী একটাকে বসিয়ে দেন, যাতে করে এরা অত্যাচারের মধ্যেই থাকে। তা আমরা যে এত বছর ধরে অত্যাচারের মধ্যে ছিলাম এবং সামনেও যদি থাকি, এই দায় আমরা এড়াতে পারবো না, কারণ আমরা নিজেরা এরকম বলে আমাদের উপরে এরকম এরা এসে বসে। আপনি তো একটা হাতির পালের মধ্যে আপনি একটা ঘোড়াকে নেতা হতে দেখবেন না, কিংবা আপনি একটা তিমি মাছের আহ, যে আহ, বড় ফ্যামিলি, সেই ফ্যামিলির মধ্যে আপনি নিশ্চয়ই চিংড়ি মাছকে গিয়ে নেতা হইতে দেখবেন না। তো চিংড়ির ফ্যামিলিতে চিংড়ি নেতা হবে, তিমির ফ্যামিলিতে তিমি। তো আমরা যদি হয়ে যাই পোকামাকড়ের মতো মস্তিষ্কের লোকজন, তাহলে আমাদেরকে শাসন করবে বড় পোকাটা। তো এটাই তো হবে, এটাই স্বাভাবিক। ফলে কে পোকা আর কে হাতি, এটা নির্বাচনের মধ্যে দিয়ে বের হয়ে আসবে, ভবিষ্যৎ উত্তর দিবে। আমি শুধু এতটুকুই বলবো যে কালেকটিভ মিস্টেকের দায় দেখা যায় যে মিস্টেক করে না তাকেও নিতে হয়। কালেকটিভ মিস্টেক হচ্ছে এরকম, যে জনগণের একটা অংশ যদি ভুল করে, তাহলে যারা ভুলটা করে নাই তাদেরকেও সে অত্যাচারের মধ্যে ঢুকতে হয়। এবং এই যে দেশে দেশে মানুষ যে বের হয়ে যায়, রাজনৈতিক আশ্রয় নেয়, দেশ ত্যাগ করে, মেধাবী লোকজন দেশে ফিরতে চায় না, এটা একটা বড় কারণ হচ্ছে এই কালেকটিভ মিস্টেক। একটি জাতি তার জাতিগত ভুলের মধ্যে দিয়ে সেই জাতি ধ্বংসের দিকে এগিয়ে যায়। আমাদের ভবিতব্যে যদি ধ্বংস থাকে, সেই ধ্বংসের বিরুদ্ধে হয়তো আমরা কথা বলতে পারবো, কিন্তু সেই ধ্বংসকে ঠেকিয়ে রাখতে গেলে আমরা যদি কাজ না করি, তাহলে এই ধ্বংসকে ঠেকিয়ে রাখা আমাদের পক্ষে সম্ভব না। এবং আমাদের অনিবার্য পরিণতি হবে আমাদের ধ্বংস। সেটা তখন মেনে নিতে হবে। আপনি আপনি যদি সিরিয়াতে তাকান, তাহলে দেখবেন আকাশ থেকে বোমা পড়ে। আর সিরিয়াতে বোমা পড়ে, এটা কেন পড়ে? যদি সবাই বলে যে অত্যাচারী এটার জন্য দায়ী, হ্যাঁ অত্যাচারী ভয়ঙ্কর, সে দায়ী, কিন্তু
এই বোমা পড়ার জন্য তাদের নিজেদের অনৈক্য দায়ী আসলে। তাদের নিজেদের মধ্যে ঐক্য নাই, ঐক্য ছিল না বলে কেউ এসে তাদেরকে আলাদা আলাদা করে পিটাইতে পারে। আমাদেরকে যে ব্রিটিশ এতদিন শাসন করেছিল এই একই কারণে, আমাদের জাতির মধ্যে ঐক্য ছিল না, এবং ঐক্য না থাকার কারণে আমাদেরকে শাসন করতে পেরেছে। অত্যাচারী কোনোদিনই ঐক্যবদ্ধ জাতিকে শাসন করতে পারে না। ঐক্য যখনই নষ্ট হয় তখন অত্যাচারীর সুযোগ তৈরি হয়। আমি একটু অন্য বিষয়ে যাই। জুলাই যোদ্ধাদের সরকারের ভাষ্য অনুযায়ী জুলাই যোদ্ধাদের দায় মুক্তি আহ, আইন, মানে তাদেরকে দায় মুক্ত করার জন্য দায় মুক্তি আইন করা হচ্ছে। তাহলে কি আমরা ধরে নেব যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে আহ, এই জুলাই যোদ্ধারাই তার একটা বিশেষ অংশ হত্যাকাণ্ড ঘটিয়েছে? তার কারণ জাতিসংঘের যেই রিপোর্ট 15ই আগস্ট পর্যন্ত 2024-এর 1 জুলাই থেকে, সেই রিপোর্ট অনুযায়ী 1400 মানুষের হত্যাকাণ্ডের কথা বলা হয়েছে এবং সেটিকে আওয়ামী লীগের বলে চালিয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ তো অবশ্যই দায়ী, সেটা অস্বীকার করার মানে অবস্থা নেই, সে একজন হোক আর 1000 জন হোক, যাই হোক। কিন্তু সরকার তাহলে এটি কেন করলো? এবং সরকার যেখানে বলেছিল 832 জন 5 আগস্ট পর্যন্ত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, কিন্তু আপনি 1400-কে পুরোপুরি আওয়ামী লীগের উপর দায় চাপানো হচ্ছিল। কথা হচ্ছে দায় মুক্তি আইনটা কি প্রয়োজন পড়লো? সরকার কি এক ধরনের স্বীকৃতি দিয়ে দিল যে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, যে বলছিলাম যে তার একটি বিশেষ অংশ এই জুলাই যোদ্ধারা ঘটিয়েছে? খুব ভালো হতো সরকার যদি একটু চমৎকার এক্সপ্লানেশনের আয়োজন করতেন এবং সুন্দর করে এক্সপ্লেন করে বুঝিয়ে দিতেন যে কেন দায় মুক্তি। দায় থাকলে দায় মুক্তি লাগে, দায় না থাকলে তো দায় মুক্তি লাগে না। যেমন আমি যদি এখন বলি যে পান্না সাহেবকে সারা জীবনের জন্য চুরির দায় মুক্তি দেওয়া হলো, তো এটা বললে কি প্রমাণিত হবে? যে আপনি নিশ্চয়ই কোনোদিন চুরি করেছেন, তাই না? অথবা আমি বললাম যে পান্না সাহেবকে অন্য কোনো একটা অপরাধের জন্য, তার নিশ্চয়ই এটা করেছেন, না হলে আপনার দায় মুক্তি লাগবে কেন? সাধারণ লোকের তো এই দায় মুক্তি দরকার হচ্ছে না, সে চুরি করে না, অতএব দায় মুক্ত হতে হয় না। এখন জুলাই যোদ্ধাদের দায় মুক্তি দেওয়া এটা সরকারি সিদ্ধান্ত, এটা তারা দিতে পারেন। সরকার, রাষ্ট্র বিভিন্ন সময় বিভিন্ন কিছুকে দায় মুক্তি দিতে পারে, আইনের মধ্যে আছে বলে। আমরা অতীতের সরকারের সময় দেখেছি যারা বিদ্যুৎ বিভাগে কাজ করতেন তাদেরকে দায় মুক্তি দিয়ে দেওয়া হয়েছিল। কেন বিদ্যুতে দায় মুক্তি দিতে হবে এটা আমি বুঝি না এখনো। হ্যাঁ, তো দেওয়া হয়েছিল। তো এরকম দায় মুক্তি দেয় লোকজন। হ্যাঁ, দায় মুক্তি দেয়। বিদ্যুতে কেন দেওয়া হয়েছিল? কারণ দুর্নীতির সম্ভাবনা আছে বা দুর্নীতির অভিযোগের ব্যাপার আছে, অতএব এটা আসলে দুর্নীতির দায় মুক্তি ছিল। সেরকম এখন কোন কোন অপরাধের জন্য দায় মুক্তি দেওয়া হচ্ছে এটা তো বলতে হবে। ধরেন জুলাই মাসে কেউ চুরি করেছে, যদি চুরি করে থাকে তাহলে সে যেই হোক না কেন চুরির অপরাধে তো সে দায় মুক্ত হতে পারে না। তাহলে কোন অপরাধের জন্য সে দায় মুক্ত? জুলাই যোদ্ধারা নিশ্চয়ই ওই ছিচকা অপরাধ করে নাই বা কোনো অন্যায় করে নাই, অতএব ওই ওই দায় মুক্তি তো তাদের দরকার নাই। তাহলে কোন কোন অপরাধের জন্য দায় মুক্তি এইটা পরিষ্কার ভাবে একটু বলা দরকার। দ্বিতীয়ত, 5ই আগস্ট পর্যন্ত জুলাই যুদ্ধ চলেছে, ফলে 5ই আগস্ট পর্যন্ত দায় মুক্তি হতে পারে। এটা দীর্ঘমেয়াদে বাড়িয়ে দিয়ে আরো আরো তারিখ বাড়িয়ে দায় মুক্তি আসলে হতে পারে না। কেননা 5 তারিখের পরে জুলাইয়ের স্বাধীনতা অর্জিত হয়েছে। তাহলে জুলাইয়ের যে স্বাধীনতা অর্জনের পরে তারপরে যদি কেউ মনে করেন ব্যক্তিগত ক্ষোভের কারণে কাউকে গিয়ে চর মেরে থাকে, সেটা তো দায় মুক্তি হতে পারে না। আপনি তো যুদ্ধ করেছেন বলে কাউকে চর মারার স্বাধীনতা পান নাই, তাই না? তো এইটা চিন্তা করতে হবে। তাই ওখানে যেহেতু আইনের লোক আছেন, আইন করে অনেক কিছুই বন্ধ করা যায়, অনেক কিছুই চালু করা যায়, অনেক মামলা দেওয়া যায়, ভুয়া মামলাও দেওয়া যায়, আইনের ভিতর দিয়ে ভুয়া মামলা করা যায়। কিন্তু তাই বলে তো আইন মানে এমন কিছু করা উচিত না যেটাতে আইনের যে স্পিরিট সেটা ক্ষতিগ্রস্ত হয়। তা আইনের একটা বড় স্পিরিট হচ্ছে আইনকে সকলের প্রতি সমান আচরণ করতে হবে। কোনো আইন যদি করা হয় যেখানে বিচার প্রার্থী বা বিচার পাওয়ার উপযুক্ততা আছে, এমন অপরাধেরও বিচার বন্ধ হয়ে যায়, তাহলে সেই আইনটি ভালো আইন হবে না। তাই আমি মনে করি দায় মুক্তি দেওয়া যেতে পারে, কিন্তু এই দায় মুক্তিকে সুন্দরভাবে ব্যাখ্যা করতে হবে। কোন কোন অপরাধের জন্য দায় মুক্তি দেওয়া হয়েছে সেটা বলতে হবে, কত তারিখ পর্যন্ত দায় মুক্তি দেওয়া হয়েছে সেটা বলতে হবে, এবং আহ এই পুরো ব্যাপারটাকে সুন্দরভাবে বুঝিয়ে জুলাই যোদ্ধা কে, কে প্রমাণ করবে যে সে জুলাই যুদ্ধ করেছে আর কে করে নাই সেটাও বলতে হবে। যেমন জুলাই মাসে আমি বক্তৃতা দিয়েছি, আমি একাধিকবারে আন্দোলনের বিভিন্ন জায়গাতে গিয়ে মেধার পক্ষে কথা বলেছি, কারণ আমি এখনো মনে করি যে এই কোটা পদ্ধতি ভালো নয়, মেধাবীদের জন্য
অনেক বেশি সুযোগ থাকা উচিত। কোটা যদি থাকেও সেটা অত্যন্ত অল্প পরিমাণে থাকতে হবে, যার একেবারে প্রাপ্য তাকে দিতে হবে। অনেক পিছিয়ে থাকা জনগোষ্ঠী, একেবারে হতদরিদ্র কিংবা অত্যন্ত বড় অবদান রেখেছেন এমন কোন গোষ্ঠী, তাদের জন্য স্বল্প পরিমাণে কোটা থাকতে পারে। কিন্তু এই ঢালাও ভাবে 30, 40, 50% কোটা, এটা থাকতে পারে না, এটা উচিত না। তো এটা আমি এখনো বলি যে মেধার পক্ষে আমার অবস্থান। কিন্তু সেই লাভের অবস্থানের লাভ তো কারণে কিছু হলো আমি না, যে লাভের লাভ তো কিছু হলো না, এখন তো কোটাময় বাংলাদেশ, এখন এখন তো তো সেই কোটাই কোটাময় কোটা, বাংলাদেশ। এখন তো কোটাই কোটা। তো যাই হোক, এখন যে আপনি মানে বাংলাদেশ কোটায় কোটায় টেরা কোটায় পরিণত হয়েছে। হ্যাঁ, তো এখন এখন যে অবস্থাটা, যেখানে আমি মনে করি আমিও তো তাহলে জুলাই যোদ্ধা। তো দু নিঃসন্দেহে। একটা লোককে যদি চট্টর মেরে নিতাম, ভালোই তো করতাম, অপরাধের কোনো কোনো অন্যায় হতো ব্যাকআপ তো না। না। হ্যাঁ, তো এইটা আসলে ঠিক হবে না, তাই না? এই জিনিসটা ঠিক হবে না। তাই একদম ব্যাখ্যা করে বলতে হবে যে জুলাই যোদ্ধা কে, কারা জুলাই যোদ্ধা হতে পারবেন, কি কি ক্রাইটেরিয়ায় কাউকে জুলাই যোদ্ধা বিবেচনা করা হবে, এটাও আসলে বলে দেওয়া উচিত। আমি মনে করি যে এইসব অস্বচ্ছতা থাকার কারণে এত প্রশ্ন উঠছে। কিন্তু ইন্ডেমনিটি দেওয়া যেতে পারে। আমরা তো অতীতে দেখেছি ইন্ডেমনিটি চিরস্থায়ী কোনো বিষয় নয়। ইন্ডেমনিটি দেওয়া হয়, ইন্ডেমনিটি আবার প্রত্যাহারও করা হয়, ইন্ডেমনিটি তুলে নেওয়া হয়, ইন্ডেমনিটি আবার দেওয়া হয়। ইন্ডেমনিটি জিনিসটাই কি জানেন? আইনের শাসনের বিপরীত। আইন আইনের মতো চলবে। আপনি অন্যায় করার যদি কোনো আপনি করে থাকেন, আইন বিচার করে আপনাকে বলে দিবে সেটা অন্যায় ছিল না। বিচারকরা বলে দিবেন। আপনি তো বিচারককে আগে থেকে বাধ্য করে দিচ্ছেন যে উনি বিচারই করতে পারবেন না। তো আমি মনে করি ইন্ডেমনিটি জিনিসটাই আসলে এক ধরনের অধিকার বিরোধী ব্যাপার, কিন্তু তাতে করে কিছু আসে যায় না। এটা আমার ব্যক্তিগত মতামত। কিন্তু ইন্ডেমনিটি দেওয়া যেতে পারে, সরকার চাইলে যে কাউকে যে কোনো কারণে ইন্ডেমনিটি দিতে পারেন, দেন, কোনো অসুবিধা নেই। দিতে পারে, কিন্তু তাতে লাভের লাভ কি আখেরে গিয়ে কিছু হয়? বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সময়ও তো ইন্ডিমেট দেওয়া হয়েছিল, 21 বছর পর সে হত্যাকাণ্ডের বিচার হলো, কার্যকর হলো আরো সম্ভবত আরো 12 বছর, মানে 27 বছর পরে। তো এইটা অনেকটা হেলমেটের মতো, এইটা অনেকটা হেলমেটের মতো। আপনি একটা হেলমেট পরিয়ে দিলে আপনার কেউ চিনলো না, হঠাৎ হেলমেটটা খুলে গেলে আবার যে যে আপনি সে আপনি হয়ে গেলেন আর কি। 5 আগস্টের বাংলাদেশ, মানে 5 আগস্টের আগের যে বাংলাদেশ এবং 5 আগস্টের পরের এই বাংলাদেশ, আপনার মন্তব্য কি? কেমন আছে আপনার বাংলাদেশ? আসলে বাংলাদেশ 5 আগস্টের আগেও ভালো ছিল না, 5 আগস্টের পরে এখনো ভালো নেই। বাংলাদেশকে আমরা যেরকম দেখতে চাই, বাংলাদেশকে যেরকম দেখা সম্ভব, বাংলাদেশের মানুষের মধ্যে যে ক্ষমতা আছে সেই ক্ষমতার বিকাশের জন্য যা করা উচিত, আমি সেটা 5 আগস্টের আগেও দেখিনি এবং এখনো দেখতে পাচ্ছি না। আমি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ হয়তো কিছু কিছু ক্ষেত্রে চেহারা পাল্টেছে, কিন্তু দুর্ভোগ রয়ে গেছে। মানুষের যে প্রত্যাশা, 5 আগস্টের পরে যখন একটা স্বৈরাচারী সরকারের পতন ঘটলো, তখন সাধারণ মানুষের যে প্রত্যাশা ছিল, দেখা গেল যে না, সে প্রত্যাশা খুব দ্রুতই মৃত্যু ঘটেছে। এবং যেহেতু প্রত্যাশাটা ছিল, আগে তো প্রত্যাশাই ছিল না। ধরেন 5 আগস্টের আগে আপনি ধরেন একটা জিনিস আমি বলি, আপনি 2 দিন ধরে খাবার পাচ্ছেন না, খাবার যে আপনি পাবেন পূর্ণ পেট, এ প্রত্যাশাও আপনার নেই, তাহলে কিন্তু আপনার ব্যথাটা কম লাগবে। কিন্তু পরে যখন আপনার প্রত্যাশাটা তৈরি হয়েছে, কিন্তু আপনার ওই একই অবস্থা, খাবার নেই, তখন কিন্তু আপনার ক্ষুধাটা বেশি লাগবে। বর্তমান অবস্থাটা হচ্ছে এরকম। তো এখন অবশ্য অতটা নাই, নাই কেন? প্রথম 6 মাসে মানুষের বুঝে গেছে যে কিছু হবে না। তখন মানুষ আবার ওই একই রকম অবস্থায় চলে গেছে, যে এখন আমাদের এদের কাছে কোনো প্রত্যাশাও নাই, কোনো প্রাপ্তিও নাই। কাজেই আমাদের দেশের অবস্থা এখন ওরকমই, যে আমরা এখন আমাদের আগামী 12ই ফেব্রুয়ারির পরে কি হবে, আমরা এখন সেদিকে তাকিয়ে আছি। 12ই ফেব্রুয়ারি পর্যন্ত কি নির্বাচন হবে বলে আপনি সংশয় দূর হয়েছে? কনফিডেন্ট আপনি? আমি কনফিডেন্ট। আমি 12ই ফেব্রুয়ারি যখন নির্বাচনের ডেট ঘোষণা করা হয়েছে, তখন থেকে একদিনের জন্য আমার মধ্যে কোনো সংশয় ছিল না, দ্বিধা ছিল না যে নির্বাচন হবে না এরকম। আমি কখনোই মনে করি নাই, আমি এটা কোথাও বলিও নাই যে নির্বাচন হবে না। আমি সবসময় মনে করেছি নির্বাচন হবে। তবে পাশাপাশি আমি একথাও বলেছি যে তারপর এত নির্বাচনের জন্য যা যা করা দরকার সবকিছু করার পরেও সাধারণ মানুষের মধ্যে একটা সংশয় আছে। আমার সঙ্গে অনেক লোকের কথা হয় এবং তারা আমাকে প্রথমে দেখা হওয়ার পর কিছুক্ষণ পরে 2-3টা প্রশ্নের পরে এই প্রশ্নটা করেন যে 12ই ফেব্রুয়ারি কি নির্বাচন আদৌ হবে?
12ই ফেব্রুয়ারি নির্বাচনটা কি ভালো কিছু হবে, এরকম প্রস্তাব শুনি। নির্বাচন হবে এটা আমি মনে করি, মনে করার নানাবিধ কারণ আছে। তার মধ্যে প্রধান কারণ হলো ডক্টর ইউনূস জানেন যে 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় তাহলে উনার পক্ষে মানে উনার জন্য বড় একটা ঝামেলা হবে। কি হবে আমি জানি না, উনি বড় ঝামেলাতে হয়ে যাবেন, সেই ঝামেলা মোকাবেলা করার ক্ষমতা ওনার নাই। কাজেই 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন না হয়ে উনার কোনো উপায় নেই, উনি নির্বাচন 12ই ফেব্রুয়ারি দিবেন। উনি অন্তত নির্বাচনের পেছনে চাইবেন না, এটা আমার ধারণা। তবে সেই নির্বাচন বাস- কেমন হবে, ভালো হবে না মন্দ হবে, এটা আমাদের সন্ত্রাসী ঘটনা ঘটবে কি ঘটবে না, মানুষ ভোট দিতে যাবে কি যাবে না, এগুলো অনেকগুলো প্রশ্ন কিন্তু থাকবে। কাজে শেষ পর্যন্ত সেই নির্বাচন সারা দুনিয়ার কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে, অথবা নির্বাচনের পর যে দল ক্ষমতায় আসবে তারা কতদিন ক্ষমতায় থাকতে পারবে, তাদের পক্ষে দেশ চালানো কতটা সহজ হবে কি কঠিন হবে, এইসব প্রশ্ন কিন্তু আলটিমেটলি থেকেই যাবে। আজকে একটা আলাপ দেখলাম, ইভেন নিউজও হয়েছে পত্রিকায়, যে জামাত এবং এনসিপি নির্বাচন বয়কট করতে পারে, এবং কোন কোন যারা উল্লেখযোগ্য ব্লগার আছেন তারাও বলছেন জামাত এনসিপি নির্বাচন বয়কট করতে পারে। আপনার কি মনে হয় যদি এরকম দিকে যায় তখন পরিস্থিতি কি হবে? আমি মনে করি জামাত কোনো অবস্থাতে নির্বাচন বয়কট করবে না, কোনো অবস্থাতেই না। জামাত নির্বাচন বয়কট করার দল না, এটা হলো আমার অবজারভেশন। কারণ জামাতের ইতিহাসে, জামাতের জন্মের পর, মানে এখন জন্ম না, সে পাকিস্তান আমলে এবং ব্রিটিশ আমলে যখন জামাতের জন্ম হয়েছিল, সেই জামাতের, ওটাকে আমি জামাতের আদি জন্ম ভাবি, সেই আদি জন্মের পর জামাত আজকের মতো সুবিধাজনক অবস্থায় অতীতে আর কখনোই ছিল না। এত সুবিধাজনক অবস্থায় থাকার পর নির্বাচন বয়কট করার মতো হঠকারী সিদ্ধান্ত জামাত নেবে বলে আমি মনে করি না। আর এনসিপি কি করলো না করলো এটা এখন টোটালি ইম্যাটেরিয়াল। বাংলাদেশের রাজনীতিতে, অন্ততপক্ষে ভোটের রাজনীতিতে এনসিপির 4 আনা পয়সার দাম নাই। ভোটের রাজনীতিতে, ইউনূসের রাজনীতিতে ওনার দাম থাকতে পারে, কিন্তু বাংলাদেশে ভোটের রাজনীতিতে এনসিপির কোনো মূল্য নাই, একটা মূল্যহীন দল সে। কাজে তারা বয়কট করলে কিছু আসে যায় না, না করলে কিছু আসে যায় না। বুঝলে, আমি আবার সরকার প্রসঙ্গে যাই। এই আপনারা যদি কেউ জানতে চায় যে এই সরকারের সফলতা বলতে আপনি কি বুঝেন, দেশের অর্থনীতি একদম বাজে অবস্থায় চলে গেছে, যদি এই সরকার এইভাবে এই দেশটাকে রেখে যায় ভবিষ্যতে কি তারা বিচারের মুখোমুখি হতে পারে? সেটা এবং হতে যা পারে, যা এটা আসলে এটা অনেক কিছু হতে পারে। কারণ আগামী যে সরকারটা আসবে সেই সরকারের মন মানসিকতার উপর নির্ভর করবে যে বিচার তারা সরকারের করতে চায় কি চায় না। তবে এটা ঠিক, এই সরকার বলতে তো কোনো বিমূর্ত বিষয় নয়। সরকারের যারা উপদেষ্টা তাদের নিয়েই তো সরকার। এই সরকারের অনেক উপদেষ্টার ব্যাপারে, অনেক অনেক উপদেষ্টার ব্যাপারে নানা ধরনের দুর্নীতির অভিযোগ আছে, কারো কারো ব্যাপারে তথ্য প্রমাণও আছে। আপনার নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগে বিয়াম অডিটোরিয়ামে একটা মিটিং এ, এই প্রশাসন ক্যাডারের একটা মিটিং এ আপনার অফিসার্স ক্লাবের যিনি সভাপতি আছেন এখন, এবিএম সাত্তার, জি তিনি জি বলেছিলেন যে 8 জন উপদেষ্টার দুর্নীতির অভিযোগ গোয়েন্দা রিপোর্ট তার কাছে আছে। তারপরে উনি জি। মালটাল খেয়ে বোধহয় চুপ করে গেছিলেন আমার ধারণা, তাহলে ওনার কথা বললেন না কেন? তিনি তো 8 জনে একজনের নামও প্রকাশ করেন নাই, তথ্য প্রকাশ করেন নাই। অথবা উনি ওই সময় চাপা মারছিলেন, কোনটা আমি জানি না, হয় চাপা মারছেন নাহলে মাল খাইছেন, যেকোনো একটা হবে। তো উনি এখন আবার পাওয়ারফুল, উনি হলেন আবার আমাদের তারেক রহমান সাহেবের খুব গুরুত্বপূর্ণ একটা পদে উনি এখানে আছেন, সম্ভবত পিএস হিসেবে আছেন। তো যদি আগামীতে বিএনপি ক্ষমতায় যায়, নিশ্চয়ই সাত্তার সাহেব তার 8 জনের ইতিহাস এবং আরো অনেকের ইতিহাস উনি হয়তো সাবমিট করবেন। যদি উনি করেন তাহলে তো বিচার না হয়ে কোনো উপায় নাই। আর যদি উনি আবারও মানে হালকা রূপে ঝাপসা মারে থাকেন, তাহলে উনার বিচার তখন আমরা দাবি করব। মাসবে, আমি যেহেতু স্পেসিফিক ঘটনা একটা বিষয়ে আপনার মন্তব্য যাবো, তার আগে একটু বলতে চাই যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আর বলার অপেক্ষা রাখেন, আপনি জানেন সবকিছু। এই অবস্থায় অনেকেই বলেন যে বাংলাদেশের রাষ্ট্রপতির কি কোনো ইন্টারফেয়ারের সুযোগ এখনো আছে কিনা, এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি উনি কি অবস্থায় আছেন, ওনার মানে ওনার যে এখন ওনাকে আমরা যা দেখতে পাচ্ছি বা দেখতেও তো পাচ্ছি না, যে অবস্থা শুনি, সেটা সম্পর্কে আপনার মূল্যায়ন কি? বাংলাদেশের রাষ্ট্রপতিকে যেভাবে উনি কি আছেন এটা কি ইম্পর্টেন্ট হলো, উনাকে কিভাবে রাখা হয়েছে, উনাকে যেভাবে রাখা হয়েছে এটা আমি মনে করি আমাদের রাষ্ট্রের জন্য খুবই অপমানজনক। রাষ্ট্রপতিকে অপমান করা মানে রাষ্ট্রকে অপমান করা। আমাদের রাষ্ট্রপতিকে অপমানজনক অবস্থায় রাখা হয়েছে।
এবং সেটা করেছে এই জন্য দায়ী হলে অন্তর্বর্তীকালীন সরকার। আমি বিশেষ করে এই জন্য আমাদের সরকার প্রধানকে দায়ী করব, ডক্টর ইউনূসকে আমি দায়ী করব। রাষ্ট্রপতিকে তারা কোনো কাজ করতে দিচ্ছে না। রাষ্ট্রপতির এমনি কোনো কাজকর্ম নাই। আমাদের সংবিধানই রাষ্ট্রপতিকে খুব বেশি একটা কাজকর্ম করতে বলে না, কিন্তু সংবিধান তো রাষ্ট্রপতিকে একটা সম্মান দিয়েছে, এরা এই সম্মানটুকুও রাষ্ট্রপতিকে করে না। আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে। সরকার প্রধানের বিদেশ থেকে প্রতিটা বিদেশ সফরের পরে একটা কনভেনশন আছে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করা। আমাদের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর একবার ওনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যাননি। ঈদের নামাজ আমরা সবসময় দেখেছি, ঈদের নামাজে সরকার প্রধান আসেন, রাষ্ট্রপ্রধান আসেন। আমাদের রাষ্ট্রপতিকে ঈদগাহে ঈদের নামাজ পড়তে দেওয়া হয় না। উনি আসেন না আমি তা মনে করি না, আমি মনে করি ওনাকে আসতে দেওয়া হয় না। এটা ওনাকে অপমান না, রাষ্ট্রকে অপমান। রাষ্ট্রপতির একটা পিয়ার সেকশন আছে, জানি রাষ্ট্রপতির বিভিন্ন রকম ঘটনা ওনার সঙ্গে কে দেখা করতে গেল, কে দেখা করতে গেল না, সে সমস্ত ছবি তারা পাঠান। সে পিয়ার অফিসটা আদৌ কোনো কাজ করে কিনা আমার সন্দেহ আছে। আমি যতটুকু জানি সেই অফিসে কোনো লোক দেওয়া হয় না, সবাইকে উঠাই নেওয়া হয়েছে। এগুলো খুবই অপমানজনক। এবং রাষ্ট্রপতির আমি যতটুকু জানি ওনার হার্টের সমস্যা আছে। উনি চিকিৎসার জন্য একাধিকবার দেশের বাইরে যেতে চেয়েছিলেন, ওনাকে যেতে দেওয়া হয়নি। এটা অন্যায় এবং অমানবিক। এই অন্যায় এবং অমানবিক কাজগুলো এই সরকার করছে। এই জন্য আমি মনে করি আজ হোক কাল হোক এই সরকারকে জবাবদিহি করতে হবে। আসলে বর্তমান যে অরাজক পরিস্থিতি আইন শৃঙ্খলার দিক থেকে, সেখানে কি রাষ্ট্রপতি ইন্টারফেয়ার করার কোনো সুযোগ আছে? দেখুন, সাংবিধানিক ভাবে মানে আমাদের নিয়মিত যে সরকার যখন থাকে, প্রধানমন্ত্রী থাকে, মন্ত্রিসভা থাকে, সংসদ থাকে, যখন সংসদ না থাকে তখন আসলে থিওরিটিক্যালি কিন্তু সরকারকে চালায় কিন্তু এই যারা সরকার প্রধান যারা যারা উপদেষ্টা আছেন, এই উপদেষ্টাদের কিন্তু নিয়োগ করা হয়েছে এবং তাদেরকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। এবং দেখুন ওনার পোস্টের নাম কি, প্রধান উপদেষ্টা। উনি তো উপদেষ্টা ভাই, উনি কার উপদেষ্টা? উনি কিন্তু মন্ত্রণালয়ের উপদেষ্টা না, উনি কিন্তু সরকারের উপদেষ্টা না, উনি হলেন রাষ্ট্রপতির উপদেষ্টা। সেভাবে বিবেচনা করলে আপনার রাষ্ট্রপতি চালায়, 2 দিন পর পর মনে করেন আপনার অধ্যাদেশ দিয়ে চালাচ্ছে, দেশ চলতেছে। জি, বললাম না অনেক ঝামেলা হবে। আমি কিন্তু শুনতে পাচ্ছি, আমার কিন্তু ঠিক আছে মুস্তাফ ভাই। হ্যাঁ, আমার এখানে যে পাচ্ছে, ফোন পাচ্ছে, ওই মনে জি, হয় ফোন দিচ্ছে, বললাম না 12:30 পাচ্ছে। আচ্ছা, এটি শেষ, আমি শেষ করেছি। আমাদের দেশটা এখন চলছে কিন্তু আপনার সংবিধান দিয়ে, অধ্যাদেশ দিয়ে। অধ্যাদেশ হচ্ছে একটা পর একটা। অধ্যাদেশগুলিকে সিগনেচার করে কে? রাষ্ট্রপতি। যদি রাষ্ট্রপতি সিগনেচার না করেন তাহলে আপনি কি করবেন? অধ্যাদেশ হবে? কাজে এইগুলি যদি আপনি ধরেন তাহলে রাষ্ট্রপতির কিন্তু গুরুত্ব আছে। হয়তো রাষ্ট্রপতিকে আমি ধন্যবাদ জানাই যে ওনার যে সৌজন্যতা, ওনার যে ভদ্রতা, তাকে আমি ধন্যবাদ জানাই যে উনি কোনো বিরোধ চান নাই। উনি বিরোধ চাইলে বিরোধ করতে পারেন এবং বিরোধ করলে সরকার বেকায়দায় পড়ে যাবে। সেই হিসেবে আমি মনে করি যে আমি সরকারকে বলবো, আপনারা শেষ পর্যায়ে চলে এসেছেন, এখনো আপনাদের উচিত হবে যে রাষ্ট্রপতিকে আর অপমান করেন না। একটা দেশের রাষ্ট্রপতিকে অপমান করা মানে একজন ব্যক্তিকে অপমান করা না। রাষ্ট্রপতি যদি অপমানিত বোধ করেন, সেটা রাষ্ট্রের প্রতি যে চেয়ার, সেই চেয়ারের অপমান হয়। আর রাষ্ট্রপতির চেয়ারের অপমান হওয়াটা মানে হলো পুরো রাষ্ট্রের অপমান হওয়া, জনগণের অপমান হওয়া। এটা উচিত না। আসলে আপনারা তো ওনাকে সরাতে পারেন নাই, উনি তো এখন আছেন দায়িত্বে। তাহলে সেক্ষেত্রে যখন আছেন তখন ওনার চেয়ারটাকে আপনার সম্মান করতে হবে। আপনি তো ওনার কাছে শপথ নিয়েছেন, আপনি তো ওনার কাছে শপথ নিতে আপনার যদি অপমান বোধ না হয়, তাহলে ওনাকে সম্মান করতে আপনার অপমান বোধ হচ্ছে কেন? কেউ কেউ বলছেন বা কোনো কোনো গণমাধ্যমে এভাবে খবর এসেছে যে সরকারের কার্যক্রম, রাজনৈতিক উত্তরণ চেষ্টা তথা কাঙ্ক্ষিত একটি জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতি এবং সদ্য আরোপিত ভিসা বন্ড নিয়ে আলোচনায় ওয়াশিংটনে গেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, এবং তিনি বুধবার বিকালেই দুবাইগামী একটি ফ্লাইটে ঢাকা ছেড়েছেন। এখানে একটু জানিয়ে রাখি, তার সফর সম্পর্কে অফিস আদেশে যেটি বলা হয়েছে, সরকারি অফিস আদেশ, সেখানে লেখা আছে যে তিনি একই সঙ্গে যুক্তরাষ্ট্র এবং আরব আমিরাত সফর করবেন।
সফরের সময়সূচি সম্পর্কে বলা হয়েছে 8 থেকে 12। তার কারণ যুক্তরাষ্ট্র বা ভারতের যে কারোর সঙ্গে যে কোনো বৈঠক এই মুহূর্তে অনুষ্ঠিত হলে সেটি আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে, এবং সেগুলোতে নিয়মিত অংশ নিচ্ছেন ডক্টর খলিলুর রহমান। আবার একটু খেয়াল রাখার বিষয়, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন, তারপর কিন্তু যুক্তরাষ্ট্র তার দূত হিসেবে পাঠাচ্ছে ব্রেস্ট ক্রিস্টেনসেনকে, এবং তিনি ঢাকায় এসে যেটা জানা গেছে প্রথমেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। ওদিকে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওয়াশিংটনে কাদের সঙ্গে বৈঠক করতে চান, কাদের সঙ্গে বৈঠকের জন্য এর মধ্যে ওয়াশিংটনে আবেদন জানানো হয়েছে, তালিকায় রয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস পল কাপুর, এবং ওয়াশিংটন সফরে থাকা নয়াদিল্লির অর্থাৎ ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বৈঠক করতে চান। যাদের সঙ্গে তিনি বৈঠক করতে চান বা বৈঠকের সম্ভাবনা রয়েছে, যাদের নাম উল্লেখ করলাম, তারা কি সবাই ভিসা বন্ড প্রক্রিয়ার সঙ্গে যুক্ত? অর্থাৎ যেটি ওপেনে বলা হচ্ছে যে তিনি ভিসা বন্ড প্রক্রিয়া যে জটিলতা দেখা দিয়েছে সেটি নিরসনের জন্য ওয়াশিংটনে গেছেন। এই যে ব্যক্তিগুলোর নাম বললাম, তারা কি এইসব বিষয়ের সঙ্গে জড়িত, নাকি এই দক্ষিণ বা মধ্য এশিয়ায় বিশেষ রাজনৈতিক প্রক্রিয়া বা পরিকল্পনার সঙ্গে এই মানুষগুলো জড়িত? একই সঙ্গে আমি একটু পল কাপুর সম্পর্কে বলতে চাই, যিনি দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি দায়িত্ব পালন করেছেন। তার জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন পল কাপুর। এই পল কাপুর দক্ষিণ এশিয়ায় বিশেষ করে পাকিস্তানের জঙ্গিবাদ বিষয়ে যথেষ্ট গবেষণা করেছেন, যথেষ্ট পড়াশোনা তার, এটুকুই ইঙ্গিত দিয়ে রাখলাম। এখন ভিসা বন্ড এর তালিকায় বাংলাদেশের নাম যুক্ত হয়েছে, এটি খুবই একটা দুশ্চিন্তার বিষয় বাংলাদেশের মানুষের জন্য। ভিসা বন্ড সম্পর্কে একটু বলে রাখি, তারপর আবার ডক্টর খলিলুর রহমান সম্পর্কে আসছি। ভিসা বন্ড হলো এক ধরনের আর্থিক নিশ্চয়তা। আপনারা এর মধ্যে জেনে গেছেন, যারা এই বিষয়ে এর মধ্যে আগ্রহী হয়ে উঠেছেন, কিছু নির্দিষ্ট কিছু দেশের ক্ষেত্রে বিদেশি নাগরিকদের সাময়িক ভিসা দেওয়ার আগে এমন জামানত বা নিশ্চয়তার কথা বলা হচ্ছে যেন তারা ভিসার শর্ত, বিশেষ করে যে কয়দিনে ভিসা পাওয়া যায় তার সময়সীমা মেনে চলতে পারেন যে কেউ। এবং প্রতি বছর যুক্তরাষ্ট্র বাংলাদেশের হাজারো শিক্ষার্থী কিংবা পর্যটক এবং কর্মীকে অস্থায়ী নন ইমিগ্রেন্ট ভিসা দেয়। এসব ভিসার মেয়াদ কয়েক সপ্তাহ থেকে কয়েক বছরও হতে পারে, শুধু বাংলাদেশ নয়, আমি অন্য দেশের ক্ষেত্রেও বলছি। তো কোনো নন ইমিগ্রেন্ট ভিসাদারী অনুমোদিত সময়ের চেয়ে যদি বেশি সময় যুক্তরাষ্ট্রে থাকেন সেটিকে ওভার স্টে হিসেবে চিহ্নিত করা হয়, এবং এই আওতায় যারা পড়বেন তাদেরকে ওই জামানতের টাকা জরিমানা হিসেবে দিতে হবে বা কেটে রাখা হবে। তো কোন মুহূর্তে বাংলাদেশের নাম এই তালিকায় ঢুকলো? যখন কিনা বাংলাদেশ সহ বিভিন্ন রাষ্ট্রের উপরে যুক্তরাষ্ট্রের যে অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে সেই বিষয়টির সমাধান হয়নি এখনো পর্যন্ত, ঝুলে রয়েছে। তারপর পরই আবার এলো ভিসা বন্ডের বিষয়টি, এবং ভিসা বন্ড তালিকায় বাংলাদেশের নাম আসতে পারে এটি কিন্তু আগে থেকেই বাংলাদেশ সরকার জানতো। প্রশ্ন হচ্ছে, ডক্টর খলিলুর রহমান যে এতটাই পারদর্শী সরকারের পক্ষ থেকে উপস্থাপন করা হয়, এটি তিনি কেন আগে থেকে বন্ধ করতে পারলেন না? কি উদ্যোগ নিয়েছিলেন তিনি? এবং একই সঙ্গে প্রশ্ন যে এত পরিকর্মা লোক বিদেশ থেকে ভাড়া করা আনা হলো, মার্কিন নাগরিক, তার যুক্তরাষ্ট্রের পাসপোর্ট রয়েছে, সেই ব্যক্তি গত 15-16 মাসে কি করতে পেরেছেন
ঢোল তো পেটানো হচ্ছিল সরকারের পক্ষ থেকে, সরকারের প্রেস উইং এর পক্ষ থেকে, যে রোহিঙ্গাদের সব নাকি ফিরিয়ে দেওয়া হবে বাংলাদেশ থেকে, সব খালি করে দেওয়া হবে। কি করেছে? আর শুল্ক আরোপের বিষয়টি তো বললাম যে এখনো ঝুলে আছে। এবার শেষ করব যে এই যে ভিসা বন্ড তালিকায় আর কোন কোন রাষ্ট্রের নাম রয়েছে, শুধু খেয়াল করুন যে আমরা কোথায় অবস্থান করছি, যুক্তরাষ্ট্রের কাছে। এবং এই সরকারের সময়, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি সারা বিশ্বের সব বড় বড় মানুষের সঙ্গে, রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, সব বিশিষ্ট ব্যক্তির সঙ্গে তার বোঝাপড়া ওঠাপড়া, তিনি এলে কি না কি হয়ে যাবে এমনটা মনে করা হয়েছিল। 38টি দেশ এখনো পর্যন্ত এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। এই তালিকায় আর কারা রয়েছে? আলজেরিয়া, অ্যাঙ্গোলা, অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা, বেনিন, ভুটান, বতসোয়ানা, বুরুন্ডি, কেপ ভার্দে, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র, আইভরি কোস্ট, কিউবা, জিবুতি, ডোমিনিকা, ফিজি, গ্যাবন, গাম্বিয়া, গিনি, কিরগিজস্তান, মালাবি, মৌরিতানিয়া, সেনেগাল, এরকম আরো কিছু রাষ্ট্র। বোঝা যাচ্ছে যে কোন তালিকায় আমরা পড়েছি। সবশেষ প্রশ্ন হচ্ছে যে আসলে কেন গেছেন ডক্টর খলিলুর রহমান এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে? কিসের বোঝাপড়া করতে গেছেন? কি বার্তা নিয়ে তিনি ফিরবেন ডক্টর ইউনূসের কাছে?